আজকের গল্প বিন্না দিঘির ডাকাত। ধুধু প্রান্তরের পথ ধরে রক্তাম্বর বস্ত্র পরিহিত এক নবীন সন্ন্যাসী দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেছিলেন। প্রান্তরের মাঝে মাঝে এক একটা বট কি অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে। পরন্ত বিকেলের ছায়া একটু একটু করে নেমে আসছে প্রান্তর জুড়ে। সামনের ওই মাঠ পার হয়ে গেলেই একটা গ্রাম আসবে, তার নাম গোলকপুর। ওই গোলকপুর গ্রামে আজ রাতটা কাটিয়ে দিয়ে কাল সকালে আবার তার যাত্রা শুরু হবে। সন্ন্যাসীর হাতে রয়েছে একটা বেশ মোটা লম্বা লাঠি, কাঁধে একটা লম্বা ঝোলা। দ্রুত পদক্ষেপে তিনি এগিয়ে চলেছিলেন। সামনের ওই মাঠটার ভীষণ বদনাম। সন্ধ্যের পর ওই মাঠে মানুষজন পা রাখতে চায় না। মাঠের মাঝখানে যে বড় বটগাছটা আছে, সেখানে গজা ডাকাতের দল শিকারের জন্য ওত পেতে থাকে। কত অসহায় পথিকের যে জীবনাবসান হয়েছে ওই মাঠে ডাকাতের লাঠির ঘায়ে, তার কোনো হিসেব নেই। ওই ঝুপসি বটগাছের ঝুড়ির আড়ালে রয়েছে বহু পুরনো এক দিঘি। বাইরে থেকে ভালো করে বোঝা যায় না, কিন্তু কাছে গেলে দেখা যায় অনেক পুরনো সিঁড়ি আর ঘাট। বেশ কিছুটা নিচে টলটলে জলের দেখা পাওয়া যায়। এই দিঘির নাম বিন্না দিঘি। ভাঙাচোরা সিঁড়ির ফাঁকে ফোকরে বহু আগাছার ভিড়। জনশ্রুতি আছে যে বহু হতভাগ্য মানুষকে মেরে ওই দিঘির জলে পুঁতে দিয়েছিল ডাকাতরা। দিঘির ঘাটের পাশে একটা বহু পুরনো ভাঙা মন্দির, ডাকাত কালীর মন্দির। সন্ন্যাসী সেই পথেই এগিয়ে চলেছিলেন। দূর থেকে একটা গরুর গাড়ি আসতে দেখা যাচ্ছিল। এতক্ষণে সেটা সন্ন্যাসীর কাছে এসে গেল। সন্ন্যাসীকে দেখে গারোয়ান গাড়িটা দাঁড় করালো। তারপর হাত জোর করে বলল, পেন্নাম হই বাবা, কোথায় যাওয়া হবে? গোলকপুর চেনো? এই যে তার চিনি না, সেখান থেকেই তো আসছি। তা আপনি ওই গোলকপুরে কার বাড়িতে যাবেন? কারো বাড়িতে যাব না, যাব ওখানকার ওই গৌরীয় মঠে। সে মঠ চেনো? এইকে খুব চিনি। আর গ্রামের শেষ মাথায় একটা মস্ত তেঁতুল গাছ, ওর পাশ দিয়ে যে সরু রাস্তাটা বাঁয়ে চলে গেছে, ওই সেই পথের শেষে একটা ভাঙা মন্দির। ওই মন্দিরের পাশেই তো মঠ। কিন্তু সেখানে তো এক বুড়ো স্বামীজি ছাড়া আর কেউ থাকে না। তা আপনি কি ওই গোসাই বাবার কাছে যাবেন? সন্ন্যাসী উত্তরে একটু মাথা নাড়লেন। ততক্ষণে গাছের ছায়া আরও দীর্ঘ হয়েছে। ঘরে ফেরা পাখির ডাকে গাছপালা মুখর হয়ে আছে। আলো এসেছে কমে। আশেপাশে তাকিয়ে গারোয়ান কেমন যেন উদ্বিগ্ন মুখে বলল, কিন্তু ওই বাবা ঠাকুর, সামনের ওই মাঠটা ভালো নয়, খুব দুর্নাম। তা সাঁঝের বেলা ওই পথ দিয়ে নাইবা গেলেন, তার সাথে চলুন না, ওই পাশের গ্রামে আমার বাড়ি। আজ রাতটা গরিবের বাড়িতে নয় থাকবেন, চলুন। কাল সকালে আমি আপনাকে ওই মঠে পৌঁছে দেব। সন্ন্যাসী বোধহয় একটু হাসলেন। তারপর বললেন, তার কোনো প্রয়োজন নেই। আমি সন্ন্যাসী মানুষ, আমার আবার কি বিপদ হবে, তুমি যাও। বলে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। গারোয়ান শুষ্ক মুখে গাড়ি চালিয়ে দিল। যে সময়ের কথা বলা হচ্ছে, সে সময় কোম্পানির রাজত্ব চলছে। হেস্টিংস চেষ্টা করছেন সুবা বাংলাকে একটা আইনের শাসনে আনতে, কিন্তু দেশে চলছে বড়ই অরাজকতা। পুলিশি ব্যবস্থা খুবই দুর্বল। জায়গায় জায়গায় ডাকাতের দল মাথাচাড়া দিয়ে উঠছে। এরকম এক কুখ্যাত ডাকাত হল গজা সর্দার। শোনা যায় তার দলে প্রায় 40-50 জন কুখ্যাত ডাকাত যুক্ত আছে। এরা দিনের বেলায় কোনো জোত জমিতে চাষবাসের কাজ করে অথবা খাল বিলে মাছ ধরে দিন কাটায়, আর রাত একটু বাড়লেই দলবল নিয়ে ডাকাতি করতে বেরোয়। কোনো দিকে ডাকাতির সন্ধান না থাকলে জড়ো হয়
এই বিন্না দিঘির মাঠে। দুর্ভাগ্যক্রমে কোনো হতভাগ্য পথিক সে পথে এসে পড়লে তার আর নিস্তার থাকে না। লাঠি বা সরকি দিয়ে তাকে খুন করে টাকা পয়সা লুট করে তার দেহ পুঁতে দেয় দিঘির পাঁকে। তখনও পুলিশি ব্যবস্থা তেমন ভালো করে গড়ে ওঠেনি। গ্রামে গ্রামে দু একজন চৌকিদার থাকলেও তারা তেমন কাজে আসত না। অধিকাংশ ক্ষেত্রে ডাকাতদের সাথে গোপনে তাদের ভালোই যোগাযোগ থাকত, বিনিময়ে উৎকোচ বা বখরার ব্যবস্থাও থাকত ভালোই। এছাড়াও গ্রামে গ্রামে ডাকাতদের অনুচরও কম ছিল না। সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে সম্পন্ন গৃহস্থ, বণিক, নায়েব, জমিদার কেউই এদের অত্যাচার থেকে রেহাই পেত না। আবার সে যুগে অনেক জমিদারেরাও গোপনে ডাকাতের দল চালাত। কিন্তু গোলকপুরের জমিদার ত্রিলোকপতি রায় ছিলেন প্রজাপালক জমিদার। গজা ডাকাতের অত্যাচারে তিনিও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। সাধারণ মানুষের ওপর ডাকাতের অত্যাচারের কথা তাকেও পীড়া দিত। সামান্য কজন চৌকিদার ছাড়া ত্রিলোকপতি বাবুর ছিল কয়েকজন দক্ষ লাঠিয়াল। এই লাঠিয়ালদের সর্দার ছিল শম্ভু। সে ছিল এক নামজাদা লাঠিয়াল। তার দাপটে গজা ডাকাতের দল জমিদার বাবুর বাড়িতে হামলা করার সাহসই পেত না। যাই হোক, আমরা আবার সন্ন্যাসীর কথায় ফিরে আসি। অন্ধকার রাতে মাঠের মধ্যে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। মাঝে মধ্যে ভেসে আসছিল পেঁচার ডাক। দূর থেকে সেই বিশাল বটগাছ অন্ধকারের মধ্যে একটা কালো পাহাড়ের মতন দেখা যাচ্ছিল। সেই প্রান্তরে সন্ন্যাসীর পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আর বটগাছের আড়ালে আপডালে কতগুলি চকচকে চোখের জলজলে আভাস যেন কালো আঁধারের বুকে ফুটে উঠতে লাগল। তাদের হাতে হাতে গাঁট বাঁধানো লাঠি, কারো হাতে সরকি বা লেজা। দূর থেকে আগত পথিকের পায়ের শব্দে তারা পেশি টান টান করে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন পরে আজ শিকারের দেখা মিলেছে। আজ তাদের কালিমা নর রক্তের স্বাদ পাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু পায়ের শব্দের মালিক যেন বেশ নিশ্চিন্তেই এগিয়ে আসছে। সঙ্গে যেন গুনগুন গলায় ভজন গানের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এমনটা তো আগে কখনো দেখা যায়নি। এ পক্ষের সবাই যেন বেশ বিস্মিত হয়ে উঠেছে। গজা বলে উঠল, বিশুয়া, একটু এগিয়ে দেখ তো, কোন হালায় এমন সাহস করে চলে আসছে। গাছের কালো অন্ধকার আড়াল থেকে একটু মুখ বার করল বিশুয়া। অন্য কেউ হলে এই আঁধারে কিছুই ঠাহর করতে পারত না, কিন্তু ডাকাতের চোখ এ অন্ধকারেও সব দেখতে পায়। একটুক্ষণ দেখেই বিশুয়া বলল, একজন সন্ন্যাসী বা ফকির মনে হচ্ছে সর্দার, কিন্তু হাতে লাঠি আছে। সন্ন্যাসী? ঝরু জগো, আওয়াজ দে। গাছের আড়াল ছেড়ে দুজন বেরিয়ে এলো। তারপর চেঁচিয়ে হাঁক দিল, কে যায়? দূর থেকে উত্তর এলো, মঠের সন্ন্যাসী। একটু পরেই সন্ন্যাসী কাছে চলে এলো। গজার দলও আড়াল থেকে বেরিয়ে এলো। গজা বলে উঠল, কে তুমি? কোথায় যাচ্ছ? ততক্ষণে একটা মশাল জ্বেলে দিয়েছে একজন। তার আলোয় এবার ডাকাতদের চেহারাগুলো স্পষ্ট হয়ে উঠল। তাদের বিকট চেহারাগুলো দেখেও সন্ন্যাসী অবিচলিত ভঙ্গিতে দণ্ডায়মান হয়ে রইলেন। তাকে খুব একটা ভীত বলে মনে হলো না। শুধু গজার প্রশ্নের জবাবে বললেন, আমি সন্ন্যাসী, যাব এখানে যে মঠ আছে সেখানে, রাস্তা ছাড়ো। গজা বলে উঠল, হ্যাঁ, অন্য কেউ হলে এই গাছের নিচে পর্যন্ত আসতে হতো না, তার আগেই বল্লমে গেঁথে ফেলতাম। তুমি সন্ন্যাসী তাই। যাই হোক, ওই টাকা পয়সার সঙ্গে যা আছে বার করে ফেলো, মায়ের পূজার জন্য দিয়ে যাও, তারপর যাবে। স্মিত হাস্যে সন্ন্যাসী বললেন, দেখছো না আমি সন্ন্যাসী মানুষ, ওই টাকা পয়সা কোত্থেকে আসবে? তা বললে তো হবে না ঠাকুর, টাকা পয়সা না দিলে তোমায় সারা চলবে না। ভালো সব তো যা আছে বার করো, নয়তো তোমায় মেরে ওই বিন্না দিঘির জলের নিচে পাঁকে পুঁতে ফেলবো। এতেও সন্ন্যাসীর মুখে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না।
শান্তভাবে বললেন, আমি রংপুরের মজনু শাহ ফকিরের চেলা। আমাকে তোমাদের লাঠির ভয় দেখিও না, লাঠি আমিও ধরতে জানি। এ কথায় গজার মুখে সামান্য হাসি ফুটল। তারপর বলল, ফকিরের চেলা সন্ন্যাসী, আজ দেখবো তুমি কেমন লাঠি ধরতে শিখেছ। গোলকপুরের জমিদার বাড়ি সেখান থেকে কোর্স দুয়েক দূরে। জমিদার বাবুর মায়ের কঠিন অসুখ। সে সময় আশেপাশের সব এলাকার একমাত্র কবিরাজ ছিলেন মধুসূদন কবিরাজ। তিনি ছিলেন সাক্ষাৎ ধন্বন্তরী। গাছগাছরা যেন তার হাতে কথা বলতো, কিন্তু সবার পক্ষে তার নাগাল পাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। যখন বটগাছের ঘনায়মান অন্ধকারে গজা ডাকাতের সাথে সন্ন্যাসীর লড়াই পাকিয়ে উঠছে, তখন জমিদার মশাইয়ের পাইক শম্ভু মধু কবিরাজকে নিয়ে সেই মাঠ দিয়েই পালকিতে করে জমিদার বাড়ির দিকে আসছিল। জমিদার মশাইয়ের নিজস্ব পালকি, বাহকেরাও সবাই শম্ভুরই সাগরেদ। অন্ধকার মাঠের মাঝে হঠাৎ করে একটা মশালের আলো জ্বলে উঠতে দেখে পালকি বাহকের সর্দার কেষ্টা বলে উঠল, এই আধার রাইতে আলো জ্বালায় কেটা রে শম্ভু? গজার দল লয় তো? শম্ভু বলে উঠল, তাই তো, গতিক সুবিধের লয়, তোরা একটু ধীরে টান, আমি খানিক আগে গিয়ে দেখে আসি। খুব হুঁশিয়ার হয়ে যাইস। শম্ভুর দীর্ঘ মূর্তির মতন চেহারাটা অন্ধকারে আস্তে আস্তে মিলিয়ে গেল। জোনাকির ঝাঁকে ভরা চরাচর অন্ধকারে ছেয়ে আছে। পালকি বাহকেরা খুব ধীরে ধীরে এগোতে লাগল। পালকির অন্দরে বসে কবিরাজ মশাইও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জমিদার বাবুর বাড়িতে তাড়াতাড়ি যাওয়া দরকার, অথচ হঠাৎ দূর থেকে এক ছায়া মূর্তিকে এগিয়ে আসতে দেখা গেল। কেষ্টা ব্যস্ত হয়ে চেঁচিয়ে উঠল, কে আসে? উত্তর এলো, আমি শম্ভু। একটু হাঁপাতে হাঁপাতে শম্ভু দৌড়ে এলো। কি হয়েছে রে? শম্ভু বেশি কথা বলল না, পালকির ছাদ থেকে হাতিয়ার নিতে লাগলো। তারপর বলল, বিষে ভোলা, শঙ্কর, করিমুদ্দি, তোরা চারজন আমার সাথে চল, বাকিরা কবরেজ মশাইকে পাহারা দে। আজ দেখবো গজা ডাকাত কেমন লড়তে শিখেছে। ওরা সবাই মিলে এক সন্ন্যাসীকে মারছে। সন্ন্যাসীও কম যায় না, যেন একখান বাঘ, একাই লড়ছে। আয় শিগগির, হাঁকার দে। সবাই চেঁচিয়ে উঠল। অন্ধকারে সেই প্রান্তরের এ প্রান্ত থেকে ও প্রান্তে সে আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। ৫-৬ জন মিলে ছুটতে লাগলো। দেখতে দেখতে গজা ডাকাতের দলের মধ্যে গিয়ে পড়ল তারা। তাদের আসতে দেখে আর সেই হাঁক শুনেই গজার দলের অনেক আনকোড়া লোক প্রথমেই পিট্টান দিল। বাকিদের সাথে শম্ভুর লোকেদের লাঠালাঠি শুরু হয়ে গেল। এখন তাদের সাথে সন্ন্যাসীও আছে। গজার লোকেরা ক্রমেই পিছু হটতে লাগল। শম্ভুর গায়ে ছিল সাংঘাতিক শক্তি, আর তার মনে এ সমস্ত ডাকাতদের ওপর বিদ্বেষও কম ছিল না। শম্ভুর বাবা ছিল এ অঞ্চলের এক নামকরা লেঠেল সর্দার, জমিদার গোলকপতি রায়, যার নামে গোলকপুর গ্রাম। তার সময়কার কথা। শম্ভুর বাবা নিবারণ সর্দার ছিল জমিদারের লেঠেলদের সর্দার। সে সময়টা ছিল লাঠিবাজির যুগ। ডাকাত ঠেকাতে কিংবা নদীর বুকে নতুন জেগে ওঠা চর দখল করাই হোক, বা খাজনা না দেওয়া প্রজার ঘরবাড়ি মেরে ধরে দখল করাই হোক, এই লাঠিয়ালদের ছাড়া জমিদারি বজায় রাখা সম্ভব ছিল না। আবার অনেক জমিদার গোপনে গোপনে এই লেঠেলদের দিয়েই ডাকাতের দল খুলে গোপনে ডাকাতি করাতেন। কিন্তু জমিদার গোলকপতি রায় প্রজাপীড়ক জমিদার ছিলেন না। তিনি লাঠিয়াল রাখতেন নিজের নিরাপত্তার জন্য, বিশেষ করে তখনকার এক কুখ্যাত ডাকাত কালু সর্দারের হাত থেকে জমিদারি আর প্রজাদের রক্ষার জন্য। এখন যেমন গজা সর্দার ডাকাতি করছে, জমিদার গোলকপতি রায়ের সময় এই এলাকায় দাপটে ডাকাতি করত কালু সর্দার। চিঠি পাঠিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দলবল নিয়ে হামলা করত সে। তাকে ঠেকানোর ক্ষমতা কারোর ছিল না। জমিদার বাড়ি বা নায়েব বাড়ি থেকে শুরু করে যে কোনো বিত্তবান চাষি বা ব্যবসায়ীর ঘরে সে অনায়াসে ডাকাতি করত। বাধা দিতে গেলে
নির্বিচারে খুন জখম করত কালু সর্দার। কিন্তু জমিদার গোলকপতি রায় মশায়ের জমিদারিতে সে আক্রমণ করতে সাহস পেত না একমাত্র লাঠিয়াল নিরাপদ সর্দারের জন্য। নিরাপদ ছিল সেই সময়কার নামকরা লেঠেল, একাই অনায়াসে 20টা মানুষের মহড়া নিতে পারত। কালু সর্দার বহুবার চেষ্টা করেও জমিদার গোলকপতি রায়ের বাড়িতে ডাকাতি করতে পারেনি একমাত্র এই নিরাপদর জন্যই। কিন্তু এক অমাবস্যার রাতে এই বিন্না দিঘির মাঠেই কালু সর্দারের লোকেরা আড়াল থেকে বল্লম ছুঁড়ে এফোর ওফোর করে দিয়েছিল নিরাপদকে। সেই দিনটার কথা শম্ভু কোনোদিন ভুলতে পারবে না। সে তখন খুবই ছোট, বছর 10 বয়স হবে। বাবা নিরাপদ সর্দার তাকে তখন থেকেই লাঠি খেলার মহড়া দিতে শুরু করেছিল। হঠাৎ রাত্রিবেলা জমিদারের লোকেরা এসে শম্ভুকে জমিদার বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে সে দেখে তার বাবাকে শুইয়ে রাখা হয়েছে নাট মন্দিরের সামনে বারান্দায়। কবিরাজ মশাই হতাশভাবে মাথা নাড়ছেন। রক্তে ভেসে গেছে তার বাবার বুক, কিন্তু মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই। এই ঘটনার কিছুদিন আগে মাকেও হারিয়েছিল শম্ভু। এখন দুনিয়ায় তার আপন বলতে আর কেউই রইল না। কিন্তু জমিদার গোলকপতি রায় তাকে সেদিন আপন করে নিয়েছিলেন। সেই রাত্রিবেলা বাবার দাহকার্য সম্পন্ন করার পর একজন লেঠেল তার হাত ধরে জমিদার বাবুর কাছে নিয়ে গিয়েছিল। সময়টা এখনো মনে আছে শম্ভুর। সেই লেঠেল বলেছিল, কর্তামশাই, এই হলো নিরাপদর ছেলে। কিছুদিন আগে মাকে হারিয়েছে, এখন বাপটাও গেল। তারপর শম্ভুকে বলেছিল, বাবুকে প্রণাম কর। আভূমি নত হয়ে বাবার মতোই জমিদারকে প্রণাম করেছিল শম্ভু। তারপর উঠে দাঁড়াতেই জমিদার বাবু জিজ্ঞাসা করেছিলেন, তোর নাম কি? আগে শম্ভু। লাঠি খেলা কিছু জানিস? হ্যাঁ, বাপ আমারে কিছু কিছু শিখিয়েছিল। তারপর জমিদার বাবু অন্য একজন লেঠেল চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিলেন। চন্দ্র, এগিয়ে হুকুম করুন কর্তা। চন্দ্রনাথ এগিয়ে এলো। এই হলো নিরাপদর ছেলে, আজ থেকে তোমাদের দলেই থাকবে। একে তালিম দিয়ে তৈরি করো। যে আগে কর্তা। সেই থেকে শুরু। তারপর একে একে লাঠি খেলার সবকিছু আয়ত্ত করেছে সে। বাবার মতোই জোয়ান মরদ তৈরি হয়েছে। 10-20টা গায়ে তার লাঠি খেলার সুনাম ছড়িয়ে পড়েছে। বল্লম তলোয়ার চালানোতেও সে সিদ্ধহস্ত। তারপর জমিদার গোলকপতি বাবুরও মৃত্যু হল। জমিদার হলেন তার ছেলে ত্রিলোকপতি রায়। শম্ভু হয়ে উঠল তার প্রধান লেঠেল। কিন্তু আজও সে বাবার মৃত্যুর দিনটাকে ভুলতে পারেনি। সেই সঙ্গে ডাকাতদের প্রতি তার রয়েছে অপরিসীম ঘৃণা ও বিদ্বেষ। সেদিনের কালু ডাকাতের যুগ এখন আর নেই। তার জায়গায় এসেছে আজকের গজা ডাকাত। কিন্তু শম্ভুর মতো লেঠেলদের জন্যই গজা এখনো পর্যন্ত জমিদার গোলকপতির বাড়িতে হামলা করতে সাহস পায়নি। কিন্তু সে সুযোগের অপেক্ষায় আছে। যাক সেসব কথা, আবার বিন্নাদিঘির পাশের মাঠে ফেরা যাক। সেখানে তখন তুমুল লড়াই চলছিল। গজা সর্দারের বেশিরভাগ সেঙ্গাতরাই এদিকে ওদিকে চম্পট দিয়েছে, কিন্তু তখনও কয়েকজন শম্ভুর দলের সাথে লড়াই করে চলেছিল। গজাও পালাবে কিনা ভাবছে, এমন সময় আচমকা গজার দলের কারো হাত থেকে ছুটে আসা একটা সরকি এসে গেঁথে গেল সন্ন্যাসীর বাঁ হাতে। তবে চোটটা সেরকম বড় কিছু নয়, তাই বাঁচোয়া। এমন সময় পালকি বাহকদের দলটাও হইচই করতে করতে এসে পড়ল। বেগতিক বুঝে গজা তার দল নিয়ে সরে পড়ল। তারপর সন্ন্যাসী আর কবিরাজ মশাইকে নিয়ে শম্ভুর দল চলল জমিদার বাড়ির দিকে। জমিদার ত্রিলোকপতি বাবু অনেকক্ষণ থেকেই অধৈর্য হয়ে ঘর বার করছিলেন। একদিকে তার মায়ের অসুখ, শম্ভুকে পাঠিয়েছিলেন তাড়াতাড়ি কবিরাজ মশাইকে নিয়ে আসতে, সেও এখনো এলো না। অন্যদিকে তিনি খবর পেয়েছেন বিন্নাদিঘির মাঠে ডাকাতে নাকি কাদের উপর হামলা করেছে। ওখান দিয়েই তো শম্ভুর আসার কথা। ওরাই কি ডাকাতের হাতে পড়ল? হে ভগবান, কি যে হবে! তিনি বাকি লেঠেলদেরকে সেখানে পাঠাবেন কিনা ভাবছিলেন। এমন সময় জমির আলী নামে এক পেয়াদা এসে জানালো, কর্তামশাই, শম্ভুর দল পালকি নিয়ে আসছে। তবে
তবে কি রে, তাড়াতাড়ি বল না। এই যে মনে হয় ওদের ওপর ডাকাতে হামলা করেছিল, দলের অনেকে আহত, আমি গেলাম দেখতে। জমির আলী দৌড় দিল। পিছন পিছন উদ্বিগ্ন জমিদার বাবুও চললেন। নাট মন্দিরের সামনে পালকি নামানো হলো। কবরেজ মশাই নামলেন। আহত সন্ন্যাসীটিকেও নামানো হলো। সন্ন্যাসীর হাতে আঘাত তেমন গুরুতর নয়, তবে রক্ত ঝরছিল। কবরেজ মশাই তাড়াতাড়ি ওষুধ দিয়ে একটা পট্টি বেঁধে দিলেন। তারপর চললেন জমিদারের মাকে দেখতে। এবার সবাই একটু অবসর পেল কথাবার্তা বলার। সন্ন্যাসী বললেন, আমার নাম মাধবানন্দ গিরি। আমি ফকির মজনু শাহ বুরহানের খাস বান্দা। তার কাছ থেকে এক জরুরি বার্তা নিয়ে এখানকার ওই গৌরীয় মঠ আর ওই ফকির দরবেশের দরগায় পৌঁছে দিতে এসেছি। পথে ডাকাতের হাতে পড়ে এই অবস্থা। জমিদার বাবু বললেন, আপনি বিশ্রাম করুন, কাল প্রভাতেই আমার লোক আপনাকে দরগায় পৌঁছে দিয়ে আসবে। মধু কবরেজের ওষুধ যখন পড়ে গেছে আর কোনো অসুবিধা হবে না, কিন্তু এভাবে রাতের বেলা একা একা আপনার ও পথে আসা বিবেচনার কাজ হয়নি। আরো বড় সমস্যা হতে পারত। ঈশ্বর রক্ষা করেছেন। তারপর একটু ইতস্তত করে জমিদার মশাই বলেই ফেললেন, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে অনুগ্রহ করে বলবেন কি কোন জরুরি বার্তা পৌঁছে দিতে এত অসুবিধা ভোগ করে যাচ্ছেন। সন্ন্যাসী একটু এদিক ওদিক তাকালেন। জমিদার বাবু বুঝতে পারলেন। তারপর তিনি হাতের ইশারায় উপস্থিত লোকজনদের অন্যত্র যেতে বললেন। সন্ন্যাসী এবার জমিদার বাবুকে বলল, খুব শিগগিরই এই অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ হতে চলেছে। সন্ন্যাসী আর ফকিররাই এই বিদ্রোহে অংশ নেবে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মজনু শাহ বুরহান। তিনি এখন বগুড়ার মাদারগঞ্জে আছেন। এই এলাকার সমস্ত ফকির ও সন্ন্যাসীদের একত্রিত করার জন্যই আমি বার্তা বহন করছি। সবার কাছে বার্তা পৌঁছে দেবার পর একযোগে আমরা ইংরেজদের বিরুদ্ধে খুব শিগগিরই লড়াই শুরু করব। জমিদার মশায়ের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, বুঝলাম। তা এই লড়াইতে ওই জমিদারের ব্যাপারে আপনারা কি ভাবছেন? সন্ন্যাসী একটু গলার স্বর নামিয়ে বললেন, জমিদারদের মধ্যে যারা ইংরেজদের সাথে হাত মিলিয়ে আছে তারা আমাদের শত্রু। দরকারে তাদের কাছারি এবং বাড়ি লুট করা হবে। এই কথাগুলো আপনাকে আমি বলতাম না, কিন্তু আপনি আমার আশ্রয়দাতা এবং আপনি উপকারী মানুষ, তাই বললাম। আপনাকে এখন থেকে স্থির করতে হবে যে আপনি কোন পক্ষে থাকবেন, নয়তো ভবিষ্যতে আপনিও আক্রান্ত হতে পারেন। জমিদার মশাই বেশ চিন্তায় পড়ে গেলেন। ইংরেজের প্রজা হয়ে তিনি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারেন না। এই সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ কতদূর সফল হবে তার কোনো স্থিরতা নেই। কিছুক্ষণ চিন্তা করে তিনি সন্ন্যাসীকে বললেন, সরাসরি লড়াইতে যোগ না দিয়ে আমি আর কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আপনি আমাদের অর্থ, অস্ত্র, লোকবল দিয়ে সাহায্য করতে পারেন। আপনি প্রজাপালক জমিদার, আপনার সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি। কাজে আমাদের পক্ষ থেকে আপনার সেরকম কোনো ভয় নেই। তবে সাহায্য করতে চাইলে আপনি গোপনে আমাদের সাহায্য করতেই পারেন। যদি মনে করেন কোনো দরকার আছে, তাহলে ভবিষ্যতে এখানকার গৌরীয় মঠ বা ওই দরগায় খবর পাঠাবেন, আমাদের লোক চলে আসবে। এরপর আর বিশেষ কথাবার্তা হল না। সন্ন্যাসী বিশ্রাম করতে গেলেন। জমিদার মশাইও চলে গেলেন তার মাকে দেখতে। পরদিন প্রভাত হলে সন্ন্যাসী জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে গৌরীয় মঠে চলে গেলেন। এর কিছু মাস পর থেকেই শুরু হয়ে গেল দীর্ঘ সময়ব্যাপী সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। কিন্তু সে অন্য গল্প। তবে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে গেল না। এই ঘটনার কয়েকদিন পরের কথা। একদিন সকালে জমিদার বাবু তার বাড়ি সংলগ্ন মন্দিরে বসে নিত্য পূজা দেখছেন। এমন সময় একজন চাকর দৌড়ে এসে তার হাতে একটা হাত চিঠি ধরিয়ে দিয়ে গেল। বলল, বাবু, একজন বুড়ো মতো লোক এসে এটা আপনাকে দিতে বলল। জমিদার মশাই উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি চিঠিটা খুলে দেখলেন। লেখা আছে,
জমিদার ত্রিলোকপতি রায় মহাশয় সমীপে আগামী অমাবস্যার রাতে আমরা আপনার বাড়িতে আসিব। মায়ের পুজোর জন্য উপযুক্ত প্রণামী এবং দক্ষিণা প্রস্তুত রাখিবেন, অন্যথায় মহাসংকট আসন্ন। ইতি গজা ডাকাত। জমিদার বাড়িতে হইচই পড়ে গেল। কে যে এই চিঠি নিয়ে এসেছিল তা পরিষ্কার বোঝা গেল না। ওরকম দেখতে কোনো বৃদ্ধ মানুষ এই এলাকায় থাকে না। জমিদার বাবু তাড়াতাড়ি শম্ভুকে ডেকে পাঠালেন। অমাবস্যা আসতে আর 7 দিন বাকি। শম্ভুর নেতৃত্বে লাঠিয়ালদের মধ্যে ডাকাত ঠেকানোর জন্য মহড়া শুরু হয়ে গেল। বাড়ির কোন জায়গায় তাদের কিভাবে আটকাতে হবে, কোথায় কোথায় অস্ত্র রাখা থাকবে, সব ভালো করে বুঝিয়ে দেওয়া হতে লাগলো। জমিদার বাড়ির সামনে নিত্য লাঠি খেলা চলতে লাগলো। জমিদার বাবু একদল লোক নিয়ে প্রাচীরের দুর্বল অংশগুলো মেরামত করতে লাগলেন। গজিয়ে ওঠা গাছপালাগুলোকে কাটালেন। পুরোহিত এসে সব লেঠেলদের মন্ত্রপুত ফুল দিয়ে আশীর্বাদ করে গেল। অবশেষে অমাবস্যা এসে গেল। সেদিন শনিবার। সকালবেলায় জমিদার বাবু সব লেঠেলদের কাছারি বাড়িতে ডেকে এনেছেন। শম্ভু বলতে লাগলো, ভাই সব, বিন্না দিঘিতে আমাদের হাতে মার খেয়েও ওই গজা ডাকাতের শিক্ষে হয়নি। ও আসছে আবার মার খেতে, কিন্তু এবার আমরা ওকে বেঁচে ফিরে যেতে দেব না। একটা ডাকাতকেও ফিরে যেতে দেব না। যার যেখানে থাকার কথা সেখানে সবাই প্রস্তুত থাকবে, কোনো ভুল যেন না হয়। আর হ্যাঁ, কোনো বেগতিক বুঝলে ওই ছাদে রাখা ঢেরা পিটতে শুরু করবে, তাহলে আশপাশের মানুষও ছুটে আসবে। মনে রাখবে, একজনও ডাকাত যেন ফিরে যেতে না পারে। অবশেষে অমাবস্যার রাত ঘনিয়ে এলো। দূরের প্রান্তর থেকে শেয়াল আর কুকুরের ডাক শোনা যেতে লাগলো। লুকোনো ঘরে বসে জমিদার বাবু মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠতে লাগলেন, ওই বুঝি ডাকাত এলো। কিন্তু গজা ডাকাতের কোনো পাত্তা নেই। ক্রমে দেখতে দেখতে ভোরের কাক ডেকে উঠল। ভোর হয়ে এলো, ডাকাত এলো না। ভয় পেয়েছে, শম্ভু বলে উঠল, ও বেটা নিশ্চয়ই আমাদের প্রস্তুত থাকার খবর পেয়েছে, তাই আর এখানে আসেনি। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, ও যে কোনো দিন আসতে পারে, ঢিলেমি দেওয়া যাবে না। কিন্তু একদিন দুদিন করে প্রায় দিন 15 পার হয়ে গেল। অবশেষে সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে। অনেক লেঠেলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু শম্ভুর নিজস্ব কিছু লেঠেল জমিদার বাড়িতে রয়েছে। এমনি সময় একদিন জমিদার বাবুর কি একটা জরুরি কাজে সদরে যাবার প্রয়োজন হলো। তিনি শম্ভুকে ডেকে বলে গেলেন, ওরে, একটু সাবধানে থাকিস 2 দিন, আমি খুব শিগগিরই ফিরব। এখন সবকিছু তোরই হাতে। এই বলে তিনি পালকিতে চাপলেন। ঘটনাক্রমে সেদিন অমাবস্যা। তার উপর সন্ধ্যা থেকেই কালো মেঘ করে এসেছে। মাঝে মাঝে মেঘ ডাকছে, ছিটে ফোঁটা বৃষ্টিও হচ্ছে। শম্ভু কিন্তু নিশ্চিন্তে বসে নেই। সে দলের অনেক লোকজনকে ডেকে এনেছিল সেদিন, কিন্তু তাও সবাইকে জোগাড় করতে পারেনি। শম্ভু নিজে বাড়ির আশপাশে ঘুরে ঘুরে পরিস্থিতি দেখছিল। ক্রমে রাত গভীর হয়ে এলো। এখন বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার। আশপাশের মাঠ থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে। এক প্রহরের শিয়াল ডেকে উঠল। এমন সময় বিন্না দিঘির মাঠের কাছ থেকে বহু লোকের সম্মিলিত গলার আওয়াজ পাওয়া গেল, যেন একদল মানুষ জমিদার বাড়ির দিকে ছুটে আসছে। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। তারপরেই সদর দরজার উপর আঘাত করা শুরু হলো। বোঝা গেল বাড়িতে ডাকাত পড়েছে। তাদের চেঁচামেচিতে বোঝা যাচ্ছিল তারা সংখ্যায় অনেক, হয়তো প্রায় 50 জন। অন্ধকারে তাদের কালো কালো চেহারাগুলো ছায়া মূর্তির মতন দেখাচ্ছিল। শম্ভুর লোকেরাও হাঁক দিয়ে তলোয়ার বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ল ডাকাতদের ওপর। তারা ছাদের ওপর থেকে আর পাঁচিলের ওপর থেকে বল্লম আর তীর ছুটছিল, কিন্তু ডাকাতরা সংখ্যায় অনেক। শম্ভুর লোকজনও সেদিন অনেকেই নেই। বোঝা গেল ডাকাতরা বেশ খবর জোগাড় করেই এসেছে। তাদের আক্রমণ এত জোরালো হতে লাগলো যে ছাদে উঠে জয় ঢাক বাজানোর কথাও শম্ভুর দলের লোকেরা ভুলেই গেল। ক্রমে অবস্থা এমন হলো যে মনে হলো সদর দরজা আর বেশিক্ষণ টিকবে না, আর তা যদি হয় তাহলে আর কাউকে রক্ষা করা যাবে না। ডাকাতরা সবাইকে মেরে কেটে
গোটা বাড়িতে লুটপাট চালাবে। তখন শম্ভু অন্য একটা রাস্তা নিল। এই জমিদার বাড়ির সদর দরজার বিশেষত্ব ছিল এই যে মূল ফটকের পরে একটা অপ্রশস্ত সরু গলির মধ্য দিয়ে যেতে হয়। সেখানে আবার এমন একটা দরজা আছে যেটা এত সরু যে মাত্র একজন লোকই সেখান দিয়ে ঢুকতে পারে। কাজেই দলবল নিয়ে ডাকাতরা সেখান দিয়ে সবাই মিলে ঢুকতে পারবে না, একজন একজন করেই ঢুকতে হবে। আগেকার দিনে ডাকাত ঠেকানোর জন্য অনেক জমিদার বাড়িতে এরকম দরজা লাগানো হতো। শম্ভুর দল আচমকা সদর দরজাটা খুলে দিয়েই সেখান থেকে ভেতরে সরে গেল। তারপর আর তাদের সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। গজা ডাকাত ভাবল লাঠিয়ালের দলেরা ভয়েই হয়তো পালিয়েছে, সুতরাং সে দলের কজনকে বাড়িতে ঢুকতে বলল আর নিজে ঘাঁটি আগলে বাইরে দাঁড়িয়ে থাকল। কিন্তু তারা জানত না যে সেই সরু দরজার ওপাশে শম্ভু আর তার লোকজন ধারালো খাঁড়া হাতে অপেক্ষায় রয়েছে। সরু গলিটা পার হয়ে তারা যেই একজন একজন করে জমিদার বাড়িতে ঢুকতে গেল, অমনি শম্ভু আর তার দলের লোকেরা খাঁড়া দিয়ে তাদের গলাগুলো কাটতে লাগলো। একজন একজন করে প্রায় ৯-১০ জন লোকের বলি হয়ে গেল। উঠোনের মধ্যে রক্তের স্রোত বইতে লাগলো। শম্ভু আর তার দলের লোকদের সারা গা রক্তে রাঙা হয়ে গেল। অবশেষে ডাকাতরা যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ওই দরজা দিয়ে একজনের বেশি প্রবেশ করার উপায় নেই। এদিকে ছাদে উঠে শম্ভুর লোকেরা জয় ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, আর সেই শব্দে আশপাশের গ্রামবাসীরাও ছুটে আসতে শুরু করেছে। বেগতিক বুঝে গজা সর্দার তার বাকি লোকজনদের নিয়ে পালাতে শুরু করল। কিন্তু শম্ভু আজ তাদের ছেড়ে দিতে নারাজ। সেই অন্ধকার রাত্রে সে একাই লাঠি আর বল্লম নিয়ে গজা ডাকাতের দলের পিছু ধাওয়া করল। তার দলের লোকজন তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শম্ভুকে কোনোভাবেই আটকানো গেল না। রক্তমাখা চেহারায় সে ডাকাতদের পেছনে ছুটে চলল। একটু পরেই এসে গেল বিন্না দিঘির মাঠ। জমিদার বাড়ি থেকে পালিয়ে ডাকাতেরা এই বিন্না দিঘির ঘাটে এসেই একটু বিশ্রাম নিচ্ছিল। এখানে যে কেউ তাদের পিছু ধাওয়া করে আসবে তা তারা স্বপ্নেও ভাবেনি। কিন্তু একটু পরেই যোগও চেঁচিয়ে উঠল, সর্দার, ওই দিক থেকে কেউ যেন ছুটে আসছে মনে হচ্ছে। গজা লাফ মেরে উঠে দাঁড়ালো। তারপর বলে উঠল, হতভাগা শয়তানগুলো এখানেও ধাওয়া করে আসছে। দিঘির ওপারের ঘাটিতে চল, ওখান থেকে লুকিয়ে ওদের বল্লম ছুঁড়ে ছুঁড়ে শেষ করব। কিন্তু বিন্না দিঘি বা বিরাট দিঘি আকারেও অনেক বিরাট। তার এই পার থেকে পুরোটা ঘুরে মাঠের মধ্য দিয়ে ওই পারে যেতে অনেক সময় লাগে। ততক্ষণে শম্ভু কাছে এসে পড়েছে। ডাকাতরা অনেকে পালিয়ে গেলেও গজা হঠাৎ একটা গাছের শিকড়ে পা আটকে হুমড়ি খেয়ে পড়ল। তারপর উঠে দাঁড়াতে না দাঁড়াতেই তার সামনে এসে পড়ল শম্ভু। শুরু হয়ে গেল লাঠির লড়াই। লড়াই করতে করতেই শম্ভু বলে উঠল, গজা, আজ তোর নিস্তার নেই, আজ তোর ছাড়া নেই। দুই সমান প্রতিপক্ষের মধ্যে জোর লাঠির লড়াই চলতে লাগলো। কিন্তু একটু পরেই গজা পিছিয়ে আসতে লাগলো। কোনো রকমে সে শম্ভুর মারগুলো এড়াচ্ছিল। হঠাৎ করেই শম্ভুর পায়ে একটা লাঠির বাড়ি মেরে গজা ঘুরে পালাতে গেল। আর অন্ধকারে হাতড়ে হাতড়ে শম্ভুর হাতে এসে ঠেকল তার বল্লমটা। আবছা অন্ধকারে ভালো করে নিশানা নিয়ে শম্ভু বল্লম ছুড়ল। দূর থেকে গজার কাঁতর আর্তনাদ শোনা গেল। বোঝা গেল তার নিশানা ব্যর্থ হয়নি। এদিকে শম্ভুর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। সে দিঘির ঘাটেই শুয়ে পড়ল। তবে তার লড়াই ব্যর্থ হয়নি। যেভাবে তার বাবাকে একদিন ডাকাতেরা খুন করেছিল, আজ গজা ডাকাতকে মেরে সেদিনের ঘটনার অনেকটা প্রতিশোধ সে নিতে পেরেছে। দেখতে দেখতে ভোর হয়ে এলো। একটু পরেই গ্রামবাসীরা ও অন্যান্য লেঠেলরা ছুটে এলো সেখানে। বিন্না দিঘির পারে তারা দুজনকেই আবিষ্কার করল। একজন ক্লান্ত আহত শম্ভু, অন্যজন বল্লম বেঁধা অবস্থায় মৃত গজা ডাকাত। তারপর জমিদার বাবু ফিরে এলেন। শম্ভুকে অনেক পুরস্কার দেওয়া হলো। এরপর থেকে সেই এলাকায় ডাকাতিও গেল কমে। এরপরে শুরু হয়ে গেল সন্ন্যাসী আর ফকিরদের বিদ্রোহ, কিন্তু সে এক অন্য ইতিহাস। সেদিনের সেই ঘটনার পর বহু বহু বছর কেটে গেছে। বিন্না দিঘি কিন্তু আজও আছে।
তার টলটলে নীল জল আর পাড়ের ঘন গাছপালার শোভায় আর পাখির কাকলিতে মনেই হয় না যে এখানে একদিন এরকম কোনো ঘটনা ঘটেছিল।